গত কয়েকদিন ধরেই সারা পৃথিবীর ১ নম্বর প্রশ্ন, নেতানিয়াহু কি আসলেই মারা গেছেন? আসছেন না কেন মানুষের সামনে? যুদ্ধে সেনাদের সাহস জোগাতে যেখানে প্রধান নেতারা থাকেন সম্মুখ সারিতে, ইরানের আড়াগোচির মতো নেতারা মিশে যান জনতার সাথে, সেখানে নেতানিয়াহুর খোঁজই নেই। যেন হাওয়ায় মিলিয়ে গেছেন নেতানিয়াহু, যেন তাকে হাওয়ায় মিলিয়ে দিয়েছে ইরান। আর পারা যাচ্ছিল না। তাই নেতানিয়াহু যে বেঁচে আছেন তা বোঝাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভেসে এলো নেতানিয়াহুর ভিডিও। দিব্যি কফি খাচ্ছেন, হাতের আঙুল গুনে দেখাচ্ছেন। কিন্তু বাদ সাধল তখনই যখন আবার রব উঠল এই ভিডিওটি আগেরটার মতোই ফেক, অর্থাৎ এআই দিয়ে বানানো ডিপফেক ভিডিও। প্রশ্ন আরও জোরালো হলো, নেতানিয়াহুর অধ্যায় তাহলে এখানেই শেষ হলো? মানুষের মন বড় বিচিত্র। একবার যখন সে সন্দেহ করতে শুরু করে, তখন পৃথিবীর কোনো যুক্তিতেই সেই সন্দেহ সহজে দূর করা যায় না। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঘটা করে বিবৃতি দেওয়া হলো এসব ভুয়া খবর, প্রধানমন্ত্রী ভালো আছেন। প্রমাণস্বরূপ ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে প্রকাশ করা হলো একটি ভিডিও, দৃশ্যপট জেরুজালেমের সাতাফ ক্যাফে। নেতানিয়াহু সেখানে কফি অর্ডার করছেন। বিক্রেতা কফি এগিয়ে দিলে তিনি চমৎকার ভঙ্গিতে বলছেন, দারুণ, ধন্যবাদ। নিজের মৃত্যুর গুঞ্জন নিয়ে রীতিমতো কৌতুক করছেন তিনি। বাঁ ও ডান হাতের আঙ্গুল গুনে দেখাচ্ছেন যে তিনি দিব্যি বেঁচে আছেন। কিন্তু ওই যে বললাম, মানুষের মন বড় বিচিত্র। মানুষ রায় দিয়ে দিচ্ছে ভিডিওটি ফেক, যদিও ইসরায়েল দাবি করছে ভিডিওটি আসল। যা হোক, ভিডিও প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হলো চুলচেরা বিশ্লেষণ। সাধারণ মানুষ তো বটেই, খোদ এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তার চ্যাটবট গ্রোকো জানিয়ে দিল যে এটি শতভাগ নিশ্চিত একটি এআই বা ডিপফেক। মানুষ ফ্রেম ধরে ধরে ভুল বের করতে শুরু করলো। কেউ দেখালো জাদুকরি পকেট, কেউ দেখালো কফির কাপটা মধ্যাকর্ষণ শক্তিকে বুড়ো আঙুল দেখিয়ে শূন্যে ভাসছে। আরেকজন তো ছবি জুম করে দেখিয়ে দিল কফির দিকে তাকাতেই নেতানিয়াহুর মুখের আকার গোলাকার থেকে হঠাৎ ডিম্বাকৃতি হয়ে গেল। কিভাবে? অনেকে বলল দৃশ্যপটটি বিশ্বাসযোগ্য মনে হলেও আদতে এটি একটি উন্নত প্রযুক্তির কাল্পনিক ভিডিও। মানুষের মনে ততক্ষণে একটি কথাই গেঁথে গেছে, নেতানিয়াহু জনসম্মুখে আসার মতো অবস্থায় নেই, অথবা ইরান তাকে সত্যি গায়েব করে দিয়েছে। এই গায়েব হয়ে যাওয়ার গুঞ্জনের পেছনে অবশ্য যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন আর আগের মতো নেই। একটি সময় ছিল যখন ইসরায়েল চাইলেই যে কোনো দেশের উপরে বিমান হামলা চালিয়ে নিরাপদে বীর দর্পে ফিরে আসতে পারত। কিন্তু এখন দৃশ্যপট আমূল বদলে গেছে। ইরান নামক রাষ্ট্রটি এখন আর কেবল বিবৃতি, জাতিসংঘে নালিশ বা নিন্দার মধ্যেই নিজেদের সীমাবদ্ধ রাখেনি। 16ই মার্চ পর্যন্ত ইরান মধ্যপ্রাচ্যের মানচিত্রে যেখানে যেখানে হামলা চালিয়েছে তার বর্ণনা শুনলে পিলে চমকে যাওয়ার জোগাড় হয়। ইসরায়েলের ভেতরে অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটিগুলোতে সরাসরি আঘাত হেনেছে ইরানের ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন। শুধু ইসরায়েলের মূল ভূখণ্ড নয়, ইরাক, সিরিয়া এবং লেবানন সীমান্তে থাকা ইসরায়েলি গুপ্তচর চৌকি এবং বেশ কয়েকটি গোপন মার্কিন ঘাঁটিতেও একের পর এক নিখুঁত হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলের আকাশে এখন প্রতি রাতেই এক ভীতিকর সাইরেন বেজে ওঠে। তাদের বিখ্যাত আয়রন ডোম বা ডেভিড স্লিংয়ের মতো আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো যেন হঠাৎ করেই অকেজো হয়ে পড়েছে। ঝাঁকে ঝাঁকে আসা ড্রোন আর হাইপারসনিক মিসাইলের সামনে তারা পুরোপুরি অসহায়। ইসরায়েলের দিকে ধেয়ে আসা ইরানের এই ভয়ঙ্কর হামলা ইসরায়েল কোনোভাবেই ঠেকাতে পারছে না। সাধারণ মানুষের মনে তাই প্রশ্ন জাগাই স্বাভাবিক, যে দেশের আকাশ এতটা অরক্ষিত, সেই দেশের দুর্দণ্ড প্রতাপশালী প্রধানমন্ত্রী কি সত্যিই নিরাপদে আছেন? এখন প্রশ্ন হলো, পরিস্থিতি এই পর্যায়ে এলো কিভাবে? ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আসলে শুরু থেকেই বেশ কিছু মারাত্মক ভুল করে এসেছে, যার খেসারত তাদের এখন দিতে হচ্ছে। রাজনীতিতে অতি আত্মবিশ্বাস অনেক সময় পতনের মূল কারণ হয়। প্রথম ভুলটি ছিল ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় মাসের পর মাস ধরে সীমাহীন ধ্বংসযজ্ঞ চালিয়ে বিশ্বের সাধারণ মানুষের সহানুভূতি চিরতরে হারিয়ে ফেলা। এরপর যখন তারা দামেস্কে ইরানি কনসুলেটে বা অন্যত্র ইরানের শীর্ষ সেনা কর্মকর্তাদের একের পর এক হত্যা করতে শুরু করল, তখন তারা ভেবেছিল ইরান হয়তো আগের মতোই শুধু কঠিন প্রতিশোধের ফাঁকা বুলি আউড়ে চুপ হয়ে যাবে। এই হিসাবের বড় ধরনের গরমিলে আজ তাদের চরম মূল্য চোকাতে হচ্ছে।
তারা বুঝতে পারেনি যে দশকের পর দশক ধরে ইরান ছায়াযুদ্ধের যে জাল বিছিয়েছে এবং অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স তৈরি করেছে তা এখন সরাসরি যুদ্ধে রূপ নিতে প্রস্তুত। যুক্তরাষ্ট্র ভেবেছিল তাদের বিশাল বিমানবাহী রণতরীগুলো ভূমধ্যসাগরে বা লোহিত সাগরে ভাসিয়ে রাখলেই ইরান ভয় পেয়ে গুটিয়ে যাবে, কিন্তু বাস্তবে ইরান তাদের এই প্রথাগত ভীতি প্রদর্শনের কৌশলকে থোড়াই কেয়ার করেছে। পশ্চিমারা এখন রীতিমতো আতঙ্কে দিন পার করছে। ইউরোপের বড় বড় দেশগুলো যারা এতদিন ইসরায়েলের আত্মরক্ষার অধিকারের কথা বলে গলা ফাটিয়েছিল, তারা এখন হঠাৎ করেই সুর নরম করেছে। তারা স্পষ্ট বুঝতে পারছে যে মধ্যপ্রাচ্যে একটি সর্বাত্মক যুদ্ধ শুরু হলে তার আঁচ সরাসরি ইউরোপের গায়ে এসেও লাগবে। তারা এখন দুই পক্ষকেই শান্ত হওয়ার আহ্বান জানাচ্ছে। পশ্চিমারা এখন এক অদ্ভুত দোটানায় ভুগছে। তারা ইসরায়েলকে বাঁচাতে চায় ঠিকই, কিন্তু ইরানের মতো একটি অপ্রতিরোধ্য শক্তির সাথে সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সাহস বা সামর্থ্য কোনোটাই এখন তাদের নেই। তো পশ্চিমা নিষেধাজ্ঞার জাঁতাকলে পিষ্ট একটি দেশ কিভাবে এত উন্নত সামরিক প্রযুক্তি তৈরি করল? এর উত্তর লুকিয়ে আছে তাদের অসীম ধৈর্য এবং নিজস্ব প্রযুক্তির উপর অটল নির্ভরতার মধ্যে। দশকের পর দশক ধরে মাটির নিচে পাহাড়ের গুহায় তারা তৈরি করেছে বিশাল সব মিসাইল কারখানা। বিপরীত প্রকৌশল বা রিভার্স ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারা নিজেদের ড্রোন প্রযুক্তিকে এমন এক উচ্চতায় নিয়ে গেছে যে আজ পরাশক্তিরাও তাদের কাছ থেকে সামরিক ড্রোন কিনতে আগ্রহী। পাশাপাশি বিশ্ব রাজনীতিতে মেরুকরণের কারণে তারা রাশিয়া এবং চীনের মতো পরাশক্তির কাছ থেকে নিরবচ্ছিন্ন কৌশলগত সহায়তা পেয়ে আসছে। ফলে সামরিক শক্তিতে তারা এখন মধ্যপ্রাচ্যের অঘোষিত গেম চেঞ্জার। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই দুই পরাক্রমশালী দেশ মিলেও ইরানের সাথে পেরে উঠছে না। এটি যেন এই শতাব্দীর অন্যতম বড় বিস্ময়। যুক্তরাষ্ট্রের মতো একটি সুপার পাওয়ার আজ কেন এতটা বিব্রত? কারণ হলো তারা এখন একসঙ্গে বহু ফ্রন্টে যুদ্ধে জড়িয়ে পড়েছে এবং নিজেদের সামর্থ্যের বাইরে পা বাড়িয়েছে। একদিকে ইউক্রেনকে কাঁড়ি কাঁড়ি অস্ত্র দিয়ে বাঁচাতে গিয়ে নিজেদের অস্ত্রভাণ্ডার খালি হচ্ছে, অন্যদিকে তাইওয়ান নিয়ে চীনের সঙ্গে স্নায়ুযুদ্ধ চালিয়ে যাচ্ছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে নতুন করে সর্বাত্মক যুদ্ধে জড়ানোর মতো লজিস্টিক বা সামরিক রসদ তাদের মজুদে নেই। পরিস্থিতি এতটাই বেগতিক যে যুক্তরাষ্ট্র এখন মিত্রদের কাছে সাহায্য চাইছে, কিন্তু মিত্ররা সরাসরি তাকে ফিরিয়ে দিচ্ছে। এরই মধ্যে পশ্চিমাদের গোঁদের উপর বিস্ফোরার মতো হাজির হয়েছে হরমুজ প্রণালী সংকট। ইরান খুব নীরবে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই নৌপথে মাইন পেতে রেখেছে বলে খবর ছড়িয়ে পড়েছে। এই একটি প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল পরিবাহিত হয়। এই পথ বন্ধ হয়ে যাওয়া মানে বিশ্ব অর্থনীতির হৃৎপিণ্ড সাময়িকভাবে স্তব্ধ হয়ে যাওয়া। তেলের বাজার কি শান্ত হবে? এই প্রশ্নের উত্তর আপাতত না। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ইতোমধ্যে আকাশ ছুঁতে শুরু করেছে। হু হু করে বাড়ছে জাহাজের বীমা ও পরিবহন খরচ, আর তার সরাসরি প্রভাব পড়েছে প্রতিটি দেশের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের উপর। যুদ্ধ শুধু মধ্যপ্রাচ্যে হচ্ছে, কিন্তু তার উত্তাপ ছড়াচ্ছে সারা বিশ্বের সাধারণ মানুষের রান্নাঘরে। পৃথিবীতে কোনো সাম্রাজ্যই চিরকাল টিকে থাকে না। একসময় রোমান সাম্রাজ্যের পতন হয়েছিল, ব্রিটিশ সাম্রাজ্যেও সূর্য ডুবেছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের বর্তমান এই অসহায়ত্ব দেখে অনেকের মনেই প্রশ্ন জাগছে, মধ্যপ্রাচ্যে পশ্চিমা আধিপত্যের কি তবে অবসান ঘটতে চলেছে? নেতানিয়াহু অধ্যায় শেষ হলো কিনা তা হয়তো আগামী কয়েকদিনের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। কিন্তু ইরান যে ইসরায়েলের বুকে কাঁপন ধরিয়ে দিয়েছে এবং বিশ্ব রাজনীতির পুরনো হিসাব নিকাশ চিরতরে পাল্টে দিয়েছে, তা আর অস্বীকার করার কোনো উপায় নেই।